সুন্দরপুর গ্রামে সন্ধ্যা নামতেই কেনাবেচা ও মানুষের আনাগোনা বেড়ে যেত। এই চত্বরের এক কোণে চন্দু তার মোমোর ঠেলা লাগাতো। চন্দুর ঠেলার বড় বড় পাত্র থেকে গরম ভাব বের হতো ঠিকই, কিন্তু তার মুখে ছিল শুধুই হতাশার ছাপ। কারণটা একদম পরিষ্কার। চত্বরে আরও 3টি নতুন মোমোর ঠেলা খুলে গিয়েছিল, যারা কম দামে বেশি মোমোর সঙ্গে চাটনি দিচ্ছিল। চন্দুর মোমোর ব্যবসা একেবারে মন্দা হয়ে পড়েছিল। হে ভগবান, আজ আবার অর্ধেক জিনিস বেঁচে গেল। এমন চলতে থাকলে এই মাসের মুদির দোকানের ধার মেটাবো কিভাবে? গ্রামের মানুষ তো এখন আমার সাধারণ সিদ্ধ মোমো দেখতেও চায় না। তখনই গ্রামের রমেশ কাকা সেখান দিয়ে যাচ্ছিলেন। চন্দু তাকে ডাক দিল। রাম রাম রমেশ কাকা, আজ মোমো খাবেন না? একদম তাজা আর গরম গরম বানিয়েছি। আরে চন্দু বেটা, সত্যি বলতে কি এখন রোজ রোজ ওই একই সিদ্ধ মোমো খেয়ে মুখ পচে গেছে। ওই সামনে দেখো, মন্টুর ঠেলায় ওরা কি যেন একটা নতুন মশলা দিয়ে বিক্রি করছে। পুরো ভিড় তো ওখানেই জমে আছে। কাকা, স্বাদ তো আমার চাটনিতেও আছে, একবার খেয়েই দেখুন না। রাগ করো না চন্দু, কিন্তু যুগের সাথে নিজেকে বদলাতে হয়। তুমি নতুন কিছু না আনলে মানুষ তো সেখানেই যাবে যেখানে আলাদা কিছু পাবে। রমেশ কাকা সামনের ঠেলার দিকে এগিয়ে গেলেন। চন্দু ভারী মনে তার মোমোর পাত্রগুলো ঢাকতে লাগল। তখনই চত্বরে একটি বাস এসে থামল। বাস থেকে এক যুবক নামল, যার হাতে একটি বড় সুটকেস ছিল। সে আর কেউ নয়, চন্দুর ছোট ভাই সুরাজ। ভাইয়া, ও ভাইয়া। আরে সুরাজ, তুই হঠাৎ শহর থেকে গ্রামে কিভাবে আসলি? আর এই সুটকেস? তুই তো বলেছিলি দীপাবলিতে ছুটি পাবি। ভাইয়া, আমি এসে গেছি। একটু জিনিসপত্র তুলতে সাহায্য করো তো, পা দুটো খুব ব্যথা করছে। সব ঠিক আছে তো সুরাজ? তোর শরীর ঠিক আছে তো? শহরের ওই বড় রেস্তোরাঁয় সব ঠিকঠাক চলছিল তো? ভাইয়া, ঠেলা বন্ধ করো, ঘরে চলো। ওখানে বসেই শান্তিতে কথা বলছি। এখানে চত্বরে সবাই দেখছে। দুই ভাই রাতের নিস্তব্ধতায় তাদের ছোট পাকা ঘরে পৌঁছে গেল। সুরাজ চুপচাপ খাটে গিয়ে বসল। তার চোখে ছিল এক অদ্ভুত নীরবতা। চন্দু আর নিজেকে ধরে রাখতে পারল না। এবার বলো সুরাজ, তুই এভাবে না বলে কেন চলে এলি? রেস্তোরাঁর মালিকের সাথে কি কোনো বচসা হয়েছে? ভাইয়া, আমার চাকরিটা চলে গেছে। রেস্তোরাঁয় এক নতুন ম্যানেজার এসেছিল। সে তার পরিচিত লোকদের কাজে রেখে আমাদের মতো পুরনো শেফদের কোনো নোটিশ ছাড়াই বের করে দিয়েছে। কি? এটা তো চরম অন্যায়। তুই তো সেখানকার সবচেয়ে ভালো রান্না করতিসই। এখন তুই কি করবি? আমি কিছুই বুঝতে পারছিলাম না ভাইয়া। শহরে থাকার ঘরের ভাড়া দেওয়া সম্ভব হচ্ছিল না। ভাবলাম গ্রামে এসে তোমার সাথে কিছু করব, কিন্তু এসেই চত্বরে দেখলাম তোমার নিজের ঠেলাই খালি পড়ে আছে। গ্রামেও এত মোমোর দোকান খুলে গেছে। তুই হিম্মত হারাস না ছোটু। চাকরি গেছে তো কি হয়েছে? তোর ভাই এখনো বেঁচে আছে। আমরা দুজনে মিলে দুমুঠো ভাতের ব্যবস্থা করেই নিব। আর রইল আমার ঠেলার কথা। তো হ্যাঁ, খদ্দের কমে গেছে। মানুষ নতুন কিছু চায়, যা আমার কাছে নেই। ভাইয়া, তুমি এখনো সেই পুরনো সিদ্ধ মোমোই বিক্রি করছো? আজকের দিনে মানুষ শুধু সিদ্ধ খাবার পছন্দ করে না, তাদের ক্রিস্পি ধামাকাদার কিছু চাই। ধামাকাদার? আরে ভাই, মোমো তো এমনই হয়। ময়দার ভেতরে সবজি ভরো আর ভাপে সেদ্ধ করো। না ভাইয়া, শহরের বড় বড় রেস্তোরাঁয় এখন একটা নতুন জিনিস তুফান তুলছে, পকোড়া মোমো। বাইরে থেকে একদম মুচমুচে পকোড়ার মতো ক্রিস্পি, আর ভেতরে রসালো। আমাদের গ্রামের মানুষ এমন স্বাদ কখনো চাখেনি। পকোড়া মোমো? এটা আবার কি জিনিস? মোমো দিয়েও কি পকোড়া তৈরি হয়? একদম হতে পারে ভাইয়া। কাল সকালে তুমি দোকানের জন্য ময়দা আর সবজি নিয়ে এসো। বাকি জাদু আমি তোমাকে শেখাবো। আমরা দুজন মিলে
গ্রামের প্রথম আর দারুণ পকোড়া মোমোর ঠেলা দেব। পরদিন সকালে সুন্দরপুর গ্রামে সূর্যের প্রথম আলোর সাথেই দুই ভাই কাজে লেগে পড়ল। চন্দু বাজার থেকে তাজা বাঁধাকপি, গাজর, পেঁয়াজ আর ময়দা কিনে আনলো। ঘরের বারান্দায় দুজন মিলে সবজি কাটলো আর ময়দার ছোট লেচি বানিয়ে মোমো তৈরি করলো। মোমো ভাপে সেদ্ধ হয়ে তৈরি হলে চন্দু সব সময়ের মতো থালায় সাজাতে যাচ্ছিল, কিন্তু সুরাজ তাকে আটকে দিল। সুরাজ, মোমো তো সেদ্ধ হয়ে গেছে, এবার এতে এমন কি আলাদা করবি যাতে এটা পকোড়া মোমো হয়ে যাবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। ভাইয়া, এটাই তো আসল জাদু। এই দেখো, এটা বেসন, চালের গুঁড়ো আর বিশেষ কিছু মশলার খাস্তা ব্যাটার বা গোলা। এই ব্যাটারে সেদ্ধ মোমো ডুবিয়ে মুচমুচে করে ভাজলেই তৈরি হবে পকোড়া মোমো। এটা গ্রামের লোক আগে কখনো দেখেনি। আচ্ছা, তার মানে তুই এই সেদ্ধ মোমোগুলোকে আগে এই মশলাদার ব্যাটারে ডোবাবি, তারপর ছাঁকা তেলে ভাজবি, কিন্তু এতে স্বাদ কেমন আসবে? স্বাদ এমন আসবে ভাইয়া যে মানুষ আঙুল চাটতে থাকবে। এবার তুমি উনুন জ্বালিয়ে কড়াই বসাও আর তেল খুব গরম করো। আমাদের এগুলো ডিপ ফ্রাই করতে হবে। আরে সুরাজ, তেলে ফেলতেই এগুলো তো একদম সোনার মতো চমকাতে শুরু করলো, আর মচমচে পকোড়া সুবাস তো পুরো ঘরে ছড়িয়ে পড়েছে। মন্টু আর বাকি ঠেলাওয়ালারা তো সেদ্ধ মোমো একটু তাওয়ায় সেকে দেয়, কিন্তু এই পদ্ধতি তো একদম আলাদা। সেই জন্যই তো এর নাম পকোড়া মোমো ভাইয়া। এবার এটা হাতে নিয়ে দেখো, বাইরের পরতটা কত কড়কড়ে আর মুচমুচে হয়েছে। খদ্দের যখন কামড় দেবে, প্রথমে পকোড়ার মুচমুচে শব্দ হবে, আর তারপর ভেতরের রসালো সবজি মুখে মিলিয়ে যাবে। বিকেল 5টা বাজতেই দুই ভাই চত্বরে তাদের ঠেলা নিয়ে পৌঁছে গেল। সুরাজ ঠেলার সামনে একটি বড় বোর্ড ঝুলিয়ে দিল, যাতে স্পষ্ট অক্ষরে লেখা ছিল স্পেশাল পকোড়া মোমো। ঠেলা থেকে ওঠা গরম গরম আর ক্রিস্পি পকোড়ার গন্ধে চত্বরের মানুষের নজর কাড়তে শুরু করলো। সবচেয়ে আগে সেই রমেশ কাকাই পাশ দিয়ে যাচ্ছিলেন। আরে চন্দু, আজ আবার কি নতুন তামাশা শুরু করলি? পকোড়া মোমো? মোমো তো নরম হয়, মোমোর আবার পকোড়া কি ভাই? রাম রাম কাকা, আমি চন্দুর ছোট ভাই সুরাজ। শহরের বড় রেস্তোরাঁ থেকে শিখে এসেছি। আজ টাকা দিতে হবে না, শুধু আমাদের তরফ থেকে একটা পকোড়া মোমো খেয়ে দেখুন। পছন্দ না হলে আর খাবেন না। চলো ভাই, তুমি যখন এত বলছো খেয়েই দেখি। এমনিতেও সুবাস কিন্তু দারুণ আসছে। সুরাজ গরম গরম পকোড়া মোমো, লাল ঝাল চাটনি আর সাদা মেয়োনিজের সাথে রমেশ কাকার হাতে দিল। রমেশ কাকা প্রথম কামড় দিতেই এক জোরালো মচমচে শব্দ হলো। বাহ চন্দু, বাহ সুরাজ ভাই, বাহ! এমন স্বাদ তো আমি জীবনে চাখিনি। বাইরে থেকে এত মচমচে পকোড়া আর ভেতরে এত রসালো মোমো, এটা তো মন্টুর মোমোর চেয়ে 1000 গুণ ভালো। কি হলো কাকা, এমন কি খেলেন যে এত প্রশংসা করছেন? আমাদেরও একটু বলুন। আরে লক্ষণ, মন্টুর ঠেলা ছাড়ো আর সবাই এদিকে এসো। চন্দু আর সুরাজ এমন এক দারুণ জিনিস বানিয়েছে যা মুখে দিলেই মন ভরে যায়। একে পকোড়া মোমো বলে। রমেশ কাকার কথা শুনতেই চন্দুর ঠেলার সামনে গ্রামবাসীদের বিশাল ভিড় জমে গেল। সবাই সেই অনন্য স্বাদ চাখতে চাইছিল। সুরাজ চটপট পকোড়া মোমো ভাজছিল আর চন্দু প্লেট সাজিয়ে চাটনি দিচ্ছিল। মন্টু আর বাকি ঠেলাওয়ালারা দূরে দাঁড়িয়ে চন্দুর ঠেলার লম্বা লাইন দেখে অবাক ও হতাশ হয়ে দেখছিল। সেদিন চন্দুর সব মাল মাত্র 2 ঘন্টার মধ্যে বিক্রি হয়ে গেল। দেখতে দেখতে 2 সপ্তাহ কেটে গেল। সুন্দরপুর গ্রামে চন্দুর পকোড়া মোমোর জয় জয়কার হতে লাগলো। সন্ধ্যা হলেই মানুষ আগেই এসে লাইন দিয়ে দাঁড়াতো, কিন্তু চত্বরের বাকি 3 ঠেলাওয়ালার বিক্রি একেবারে বন্ধ হয়ে গেল। সবচেয়ে বেশি চিন্তিত ছিল মন্টু। এই চন্দু তো আগে মাছই মারতো,
এখন হঠাৎ এর কাছে এত খদ্দের কোথা থেকে আসছে? আর এর ছোট ভাই শহর থেকে এসে কি নতুন নাটক শুরু করলো? আরে মন্টু ভাই, নাটক নয়, আমি কাল লুকিয়ে ওদের একটা পকোড়া মোমো খেয়েছিলাম। সত্যি খুব মচমচে আর দারুণ বানায় ওরা। আমাদের সেদ্ধ মোমো তো এখন লোক বিনামূল্যেও নেবে না। চুপ কর, তুই শত্রু প্রশংসা করছিস? এমন চলতে থাকলে আমাদের ঠেলা এখান থেকে তুলে নিতে হবে। আমাকে কিছু একটা করতেই হবে। এই পকোড়া মোমোর সিক্রেট রেসিপি জানতে হবে। অন্যদিকে চন্দুর ঠেলায় লাইনে দাঁড়িয়ে লক্ষণ প্রশংসায় পঞ্চমুখ হচ্ছিল। চন্দু ভাই, সত্যি তোমরা দুজন কামাল করে দিলে। আমার স্ত্রী তো রোজ সন্ধ্যায় বলে বাজারে গেলে যেন চন্দুর পকোড়া মোমোই আনি। এই স্বাদে নির্ঘাত কোনো জাদু আছে। এসবই আপনাদের ভালোবাসা লক্ষণ ভাই। আর আসল জাদু আবার ছোট ভাই সুরাজের হাতের। সে শহর থেকে এই বিদ্যা শিখে এসেছে। হ্যাঁ লক্ষণ ভাই, আমরা প্রতিদিন তাজা সবজি আনি আর পরিষ্কার পরিচ্ছন্নতার পুরো খেয়াল রাখি। আপনারা এভাবে পাশে থাকলে আমাদের সাহস আরও বাড়বে। দিন যত যাচ্ছিল পকোড়া মোমোর চাহিদা এতই বেড়ে গেল যে দুই ভাইয়ের কুলিয়ে ওঠা কঠিন হচ্ছিল। সুরাজ বুঝল যে কাজ বাড়াতে হলে প্রযুক্তির সাহায্য নিতে হবে। সুরাজ, আজ তো পা দুটো অবশ হয়ে গেছে। খদ্দের এত বেশি ছিল যে সবাইকে দিতেই পারলাম না। হাত দিয়ে আর কত লেচি বেলবো? ভাইয়া, আমি ভাবছি আমরা ছোট একটা হাত মেশিন আর সবজি কাটার চপার কিনে আনি। এতে সময় অর্ধেক বাঁচবে আর আমরা বেশি মোমো বানিয়ে পকোড়া ফ্রাই করতে পারবো। তুই ঠিক বলছিস ছোটু। তুই আসার পর থেকে আমার ভাগ্যটাই বদলে গেছে। ঠিক আছে, কাল সকালে আমরা শহরে গিয়ে মেশিন কিনে আনব। পরদিন শহর থেকে মেশিন নিয়ে আসার পর তাদের কাজ অনেক সহজ হয়ে গেল। তারা প্রতিদিন 500-র বেশি পকোড়া মোমো বানাতে লাগলো। কয়েকদিন পর গ্রামে বড় মেলা বসল। দুই ভাই মেলায় বড় স্টল দিল। তবে মন্টুও এবার বুদ্ধি খাটিয়ে তার সাধারণ মোমোর দাম অর্ধেক করে দিল। শুনুন সবাই, আজ আমি মোমোর প্লেট সরাসরি অর্ধেক দামে দিচ্ছি। চন্দু যতই পকোড়া মোমো বানাক, যখন দেখবে সস্তায় পেট ভরছে, সবাই এখানেই আসবে। আরে মন্টু ভাই, দাম যতই কমাও, চন্দুর পকোড়া মোমোতে যে স্বাদ আর মচমচে ভাব আছে তা তোমার মোমোতে কোথায়? মানুষ এখন স্বাদের পাগল, টাকার নয়। সন্ধ্যায় মেলা শুরু হতেই চন্দুর স্টলে উপচে পড়া ভিড় জমল। রাত 10টার মধ্যে তাদের সব পকোড়া মোমো শেষ হয়ে গেল। স্টল গোছানোর সময় চন্দু দেখল মন্টু তার স্টলে বিষণ্ণ হয়ে বসে আছে। তার সব খাবার তেমনই পড়ে আছে। চন্দুর মন গলে গেল। সে সুরাজকে নিয়ে মন্টুর কাছে গেল। কি হয়েছে মন্টু ভাই? এত উদাস হয়ে বসে আছো কেন? চন্দু ভাই, আমার কপালটাই খারাপ। দাম অর্ধেক করার পরও কেউ এলো না। সব খাবার নষ্ট হয়ে গেল। এখন ধার শোধ করব কিভাবে? মন্টু ভাই, কপাল খারাপ নয়, আপনার পদ্ধতিটা পুরনো হয়ে গিয়েছিল। ব্যবসায় হিংসা না করে নিজের কাজ উন্নত করাই মন দেওয়া উচিত। খদ্দের কম দাম নয়, ভালো স্বাদ আর নতুনত্ব চায়। আমাকে ক্ষমা করে দাও চন্দু ভাই, ক্ষমা করো সুরাজ। আমি মনে মনে তোমাদের হিংসা করতাম, কিন্তু আজ আমার ভুল ভেঙেছে। আরে মন্টু ভাই, আমরা সবাই এক গ্রামের লোক। পুরনো কথা ভুলে যাও। তুমি চাইলে কাল থেকে আমাদের সাথেই কাজ করতে পারো। সুরাজ তোমাকে পকোড়া মোমো বানানোর সিক্রেট শিখিয়ে দেবে। কি? তোমরা আমাকে তোমাদের সিক্রেট শেখাবে? এত শত্রুতার পরও আমার জন্য এত ভাবছো? চন্দু ভাই, তোমার মতো বড় মন পুরো গ্রামে কারো নেই। মেলার পর গ্রামের পরিবেশ বদলে গেল। মন্টু এখন চন্দু সুরাজের সবচেয়ে বড় সহকারী হয়ে উঠল। তারা গ্রামের বেকার যুবকদেরও পরিষ্কার পরিচ্ছন্নভাবে পকোড়া মোমো বানানো শেখাতে লাগল। দেখতে দেখতে চন্দুর সেই ছোট ঠেলাটি একটি চমৎকার দোকানে রূপ নিল, যার নাম রাখা হলো ভাইয়াজি পকোড়া মোমো। উদ্বোধনের দিন পুরো গ্রাম আমন্ত্রিত ছিল। চন্দু আর সুরাজ, তোরা দুজন আজ সুন্দরপুর গ্রামের নাম পুরো এলাকায় উজ্জ্বল করেছিস। এসবই আপনাদের আশীর্বাদ আর আমার ছোট ভাইয়ের বুদ্ধির ফল।
সুরাজ শহর থেকে এই কাজ শিখে না আনলে আজও আমি ওই পুরনো ঠেলায় বসে কান্না করতাম। আর ভাইয়া, তোমার আশ্রয় আর বড় মন না থাকলে আমি তো ভেঙে পড়তাম। এই দোকান শুধু মোমোর নয়, আমাদের দুই ভাইয়ের ভালোবাসা, পরিশ্রম আর ঐক্যের প্রতীক। সততা, পরিশ্রম আর নতুন ভাবনা থাকলে যে কোনো ছোট উদ্যোগও যে সাফল্যের শিখরে পৌঁছাতে পারে। সুন্দরপুর গ্রামের ভাইয়াজি পকোড়া মোমো তার এক উজ্জ্বল দৃষ্টান্ত।